প্রেগন্যান্সিতে যে কোনো ইনফেকশনই মা এবং বাচ্চা দুইজনের জন্য একটু বিপজ্জনক। তবে কিছু কিছু ইনফেকশন আছে যেগুলো হায়ার রিস্ক ক্যারি করে। হায়ার রিস্ক ক্যারি করা মানে হচ্ছে এই ইনফেকশনগুলো যখন আপনার হবে, তখন আপনি যেমন অবস্থাতেই থাকেন আপনার হয়তোবা তেমন সমস্যা অনেক সময় ক্রিয়েট হয় না, বোঝা যায় না। ফ্লু হয়ে সেরে গেল, সামান্য নাকে সর্দি কাশি আসলো, একটু রেস্ট টেস্ট হলো। কিন্তু প্রবলেমটা হয় হচ্ছে আপনার বাচ্চায়। বাচ্চার দেখা যায় অনেক সময় মিসক্যারেজ হয়ে যায়, বাচ্চার কনজেনিটাল ডিফেক্ট ডেভেলপ করে, বাচ্চা অনেক সময় মৃত বাচ্চা হিসেবে জন্ম হয়। বাচ্চা জন্মগ্রহণ করলেও ঠিক আছে, কিন্তু জন্মগ্রহণের পরে দেখা যায় যে তার বেশ কিছু বার্থ ডিফেক্ট ডেভেলপ করতেছে। তো এই ধরনের ইনফেকশনগুলো কিন্তু খুবই রিস্কি এবং সেটা বাচ্চার জন্য যদি প্রেগন্যান্সিতে হয় তাহলে খুবই ক্ষতিকর হয়ে যায়। এদেরকেই বলা হয় টেরাটোজেনিক ইনফেকশন, তাকে আমরা টর্চ ইনফেকশন বলি। টর্চ ইনফেকশন। অনেকে হয়তোবা টুকটাক যারা মেডিকেল রিলেটেড একটু ভিডিও টিডিও ঘাটেন, কেউ না কেউ এই নামটা শুনেছেন। এই টর্চ ইনফেকশনটা আসলে, টর্চ জিনিসটা কি? টর্চ একটা অ্যাক্রোনিম। এই অ্যাক্রোনিমে কয়েকটা ডিজিজের নাম একত্রে বলা আছে। সেটা নিয়ে এখন কথা বলবো এবং এটা নিয়ে মোটামুটি এই ইনফেকশনটা কি কি ইনফেকশন হয়, সেটা কি কি কনসিকুয়েন্স হতে পারে, কতটুকু ডেঞ্জারাস এবং এটা থেকে প্রিভেনশনের উপায় কি, সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। দেখেন, টর্চ ইনফেকশনের টি স্ট্যান্ডস ফর টক্সোপ্লাজমোসিস, ও ফর আদার ইনফেকশন, আরতে আমরা বলি রুবেলা, সিতে বলি সাইটোমেগালোভাইরাস এবং এইচ হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস। আর ও যে আদার বললাম, এই আদারের মধ্যে আছে সিফিলিস, আছে হচ্ছে চিকেন পক্স, আছে হচ্ছে এইচআইভি ভাইরাস, এই ধরনের পার্ভো ভাইরাস আছে, আরও বেশ কিছু ভাইরাস এর মধ্যে পড়ে। তো এই কয়েকটা যে ডিজিজের নাম বললাম, এরা প্রত্যেকটাই কনজেনিটাল ডিফেক্ট করে এবং কোনো কোনো সময় মিসক্যারেজ করে। বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবেন, যত আর্লি হবে আপনার বাচ্চার জন্য তত রিস্ক বেশি হয়। উইদিন 3 মান্থ বা উইদিন 4 মান্থ যদি হয়, কারণ ওই সময় অর্গানোজেনেসিসটা হয়ে যায় 3 মাসের মধ্যে, 3.5 মাসের মধ্যে অর্গানোজেনেসিস হওয়ার মানে হচ্ছে বাচ্চার কি কি অর্গান আছে সেই অর্গানগুলো তৈরি হয়ে যায়, এরপরে জাস্ট অর্গানগুলো ডেভেলপ হয়। এখন ওই অর্গানোজেনেসিসের আগেই যখন ভাইরাস ইনফেকশন করে ফেলে এই ভাইরাসগুলো, তখন দেখা যায় কি অর্গান ঠিক মতো ডেভেলপ করে না। তো ধরেন কারো 3টা আঙুল হয় নাই, কারো হয়তো বা একটা হাতই হয় নাই, কারো হয়তো বা হার্টে ফুটো আছে, কারো হয়তো বা চোখে দেখতে পারতেছে না, কেউ হয়তো বা কানে শুনতেছে না জন্মগতভাবে। এই প্রবলেমগুলো কিন্তু এই ইনফেকশনগুলোর জন্য হয়। তো এইটা কিন্তু আসলে যথেষ্ট সিরিয়াস এবং কনসার্নিং একটা জিনিস একজন মার জন্য। এবং আমাদের চেষ্টা করা উচিত কি তাহলে? চেষ্টা করা উচিত যে আমরা প্রেগনেন্সিতে যাওয়ার আগে যেগুলোর ভ্যাকসিন নেওয়া সম্ভব সেগুলোর ভ্যাকসিন নিয়ে নিব, এবং যেগুলোর ভ্যাকসিন নেওয়া সম্ভব না, কি হাইজিন মেনটেন করলে এই রোগটা হওয়ার চান্স কম, আমরা সেটা মেনটেন করার চেষ্টা করব। আজকে এই ভিডিওতে মোটামুটি সেই বিষয়গুলো নিয়ে আমি ইন শর্ট আপনাদের যতটুকু বোঝানো দরকার ওইভাবে বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হলো, এই ইনফেকশনগুলো কেন ডেঞ্জারাস? ডেঞ্জারাস কারণ এই ইনফেকশনগুলো মাদার থেকে বেবিতে ট্রান্সমিট করতে পারে। কিসের মাধ্যমে? প্লাসেন্টা বা ফুলের মাধ্যমে। আরেকটা জিনিস কি, এটা ডেলিভারির টাইমেও দেখা যায় ট্রান্সমিশন হয়ে যায়। তো এই দুইটা কারণে এইটা বাচ্চাতে প্রবলেম ক্রিয়েটটা বেশি করতে পারে। এই ইনফেকশনগুলো এই জন্যই টেরাটোজেনিক। তো এখন এই যে ইনফেকশনগুলোর নাম আমি কয়েকটা নাম আপনাদের বললাম, এইটার কোনটা কি কি রোগ করে এই বিষয়ে একটু একটা ধারণা আপনাদের দেওয়া উচিত, এবং এটা কিভাবে ছড়ায় না ছড়ায় সেটা আমি ইন শর্ট আপনাদের বলবো। তো দেখেন, যেটা বলতেছিলাম, টর্চের যে প্রথম টিতে হচ্ছে টক্সোপ্লাজমোসিস, এটা টক্সোপ্লাজমা দিয়ে হয়। এখন এইটা কিভাবে আসে আমাদের বডিতে জানেন? এটার সোর্স হচ্ছে আন্ডার কুকড মিট, অর্থাৎ যদি কোনো মাংস ঠিক মতো জাল দেওয়া না হয় সেই জায়গা থেকে আসে। এটা আমাদের দেশে ইউজুয়ালি কম, আমরা কাঁচা মাংস খাই না। ইদানিং যদিও গ্রিল বারবিকিউ করতে যাই একটু সমস্যা হতে পারে। আরেকটা সোর্স আছে এটা হচ্ছে বিড়ালের পায়খানা। এখন বিড়ালের পায়খানাও তো আমরা কেউ খাই না, এটা কিন্তু অনেক রোগী জিজ্ঞেস করে। দেখেন, ঘটনাটা হচ্ছে বিড়ালের পায়খানাটা সোর্স আছে যে এখান থেকে আমাদের কাছে চলে আসতে পারে। আমরা অনেক সময় বাইরে খাবার খাই, দেখবেন যে কাগজের ঠোঙায় ঝালমুড়ি দিচ্ছে, অনেক সময় আচার কিনতেছেন, ওটা একটা কাগজে ছিঁড়ে দিচ্ছে তারা। এই কাগজটা কিন্তু তারা কিনে হচ্ছে ওই কাগজের আমরা ওই পুরান কাগজের যে রাদ্দির দোকানগুলো আছে এই জায়গা থেকে কিনে আনে। এখন এই জায়গায় তারা অনেক কাগজ একসাথে স্টক করে, এখানে বিড়াল ঘুরে, কুকুর ঘুরে, অনেক কিছুই ঘুরে, তারা এই কাগজে পায়খানা করতে পারে। এটা আপনি হয়তো বা জানেন না, আমি হয়তো বা জানি না যে তারা এখানে পায়খানা করে রাখছে। বাট এই যে পায়খানাটা করলো, এই পায়খানাটা যদি ড্রাই হয়ে গেছে এক সময়, কিন্তু এর মধ্যে জীবাণুটা যদি থেকে যায়, সেই জীবাণুটা কিন্তু আপনার কাছে চলে আসতে পারে। আর এটার জন্য আপনাদের মাথায় রাখতে হবে যে প্রেগনেন্সি টাইমে বিড়াল থেকে একটু দূরে থাকাটাই বেটার। কেননা কোনো না কোনোভাবে এটা হচ্ছে মাইক্রো পার্টিকেলের মতো, এটা তো এমন না যে অনেক বড় কোনো অংশ দিতে হবে। মাইক্রো পার্টিকেলের মতো যদি চলে যায়, সেখান থেকে কিন্তু ইনফেকশনটা করে ফেলতে পারে, করলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। প্রশ্ন হচ্ছে, করলে বাচ্চার কি ক্ষতি হয়? এই ধরনের বাচ্চার মাথায় পানি জমার চান্স থাকে, যেটাকে আমরা বলি হাইড্রোকেফালাস।
আরেকটা হচ্ছে এদের ইন্ট্রাক্রেনিয়াল ক্যালসিফিকেশন হয়ে যেতে পারে, অর্থাৎ হচ্ছে মাথার ভিতরে ক্যালসিফিকেশন হতে পারে। আর এই সমস্ত বাচ্চার চোখের সমস্যা হয়ে ভিশন লস হয়ে যাওয়ার চান্স থাকে। এই প্রবলেমগুলো আমরা পাই হচ্ছে টক্সোপ্লাজমোসিসের পেশেন্টদের, বাচ্চার। তো অবশ্যই একটা সিরিয়াস ইনফেকশন। আপনি জাস্ট দেখেন, আমি একটু বললাম যে আপনাকে একটু বোঝার চেষ্টা করেন। আপনি যদি আন্ডার কুক মিট না খান এবং হচ্ছে বিড়াল থেকে দূরে থাকেন, বা ওই ধরনের কাগজ বা যে এক্সপোজারগুলোর কথা বললাম ওইখান থেকে দূরে থাকেন, তাহলে কিন্তু আপনি ইজিলি এই টক্সোপ্লাজমোসিসটা প্রিভেন্ট করতে পারতেছেন, কারণ এর কিন্তু কোনো ভ্যাকসিন নেই যে আমি ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করবো, এই সুযোগটা এর নাই। টি এর পরে যে আসলো ওতে আছে আদার্স। আদার্সে যে ইনফেকশনগুলো হয় তার মধ্যে সবচেয়ে বেশি কমন হচ্ছে সিফিলিস। সিফিলিসটা মেইনলি হয় হচ্ছে ইনফেক্টেড সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে। ইউজুয়ালি যারা মাল্টিপল সেক্স পার্টনার থাকে তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এটা ট্রান্সমিশন হয় প্লাসেন্টা দিয়ে ফিটাসে, এবং প্লাসেন্টা দিয়ে ফিটাসে ট্রান্সমিশন করে এটা মিসক্যারেজ করে দিতে পারে, স্টিল বার্থ করতে পারে, বাচ্চার বোনে ডিফর্মিটি করতে পারে, স্কিনে রেস্ট করতে পারে। আরেকটা আদার্সের মধ্যে আছে ভ্যারিসেলা বা চিকেন পক্স। এইটা ইউজুয়ালি হয় রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে। রেসপিরেটরি ড্রপলেট মানে হচ্ছে বাতাসের মাধ্যমে আমাদের নাক দিয়ে ঢুকে যায়, মুখ দিয়ে ঢুকে যায়, এবং এটা রেসপিরেটরি সিস্টেমে ঢুকে যায়। এই যে আমাদের নিঃশ্বাসের সাথে ঢুকে গেল, এটা যে সেটা আমাদের মাথ থেকে বাচ্চা ইনফেক্টেড করে, এবং এটা প্লাসেন্টার থ্রুতে ইনফেকশন করে। এটার ইনফেকশনের জন্য যেটা হতে পারে, লিম্বের ডিফর্মিটি হতে পারে, স্কিনের স্কার ডেভেলপমেন্ট হতে পারে, এবং আইয়ে প্রবলেম হতে পারে। হ্যাপাটাইটিস আরেকটা ওয়ান অফ দ্য কমন, হ্যাপাটাইটিস বি ভাইরাস। এই হ্যাপাটাইটিস বি ভাইরাসও ব্লাডের মাধ্যমে ট্রান্সমিটেড হয়, বডি ফ্লুইডের মাধ্যমে ট্রান্সমিট হতে পারে, এবং এইটা ডেলিভারির সময় ইউজুয়ালি ডেলিভারির সময় কি হয়, এই জিনিসটা আপনার মার কাছ থেকে বাচ্চাতে ট্রান্সমিট করে, এবং এটা বাচ্চার পরবর্তীতে ক্রনিক লিভার ইনফেকশন বা ক্রনিক লিভার ডিজিজ করার চান্স অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন আরেকটা গুরুত্বপূর্ণ ইনফেকশন যেটা হয় সেটা হচ্ছে এইচআইভি। এইচআইভিও সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ইউজুয়ালি হয়, ব্লাডের ট্রান্সমিশনের মাধ্যমে হতে পারে, বডি ফ্লুইড ট্রান্সমিশনের মাধ্যমে হতে পারে, এবং এইটাও দেখা যায় অনেক সময় বাচ্চাতে ক্যারি আউট হয়, এবং কি ইমিউনিটি একদম কমিয়ে দেয়, এবং এই ধরনের বাচ্চা পরবর্তী লাইফে তারা আসলে বেশ হার্মফুল একটা কন্ডিশনের মধ্যে দিয়ে দেওয়া যায়। এছাড়াও আরো কিছু আদার্স আছে, সেগুলো নিয়ে আর কথা বলতেছি না। এবার চলে আসি আর দিয়ে যে ছিল রুবেলা। রুবেলা ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস। আর্লি যদি হয়, রুবেলার চেয়ে ডেঞ্জারাস আসলে কোনোটাই নাই বলা যায়। রুবেলাও রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে, অর্থাৎ বাতাসের মাধ্যমে ট্রান্সমিশন হয়। এটা মার কাছ থেকে যায়, এবং মা ইনফেক্টেড হলে প্লাসেন্টা দিয়ে এটা কিন্তু বডিতে পাস করে, এবং এটা হার্টে ডিফেক্ট করে। হার্টে পিডিএ বলে একটা ডিজিজ আছে, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। এই ডিজিজটা করে হিয়ারিং লস করতে পারে, ক্যাটারেক্ট করতে পারে। হেয়ারিং লস হচ্ছে কানে শুনে না আর কি, আর হচ্ছে ক্যাটারেক্ট মানে হচ্ছে চোখে ছানি পড়ে যাওয়ার মতো অবস্থা, সেই ছানি পড়া হয়। আর হচ্ছে এটার জন্য অনেক সময় বোনসে ডিফর্মিটি ডেভেলপ করতে পারে। সি দিয়ে যে সোর্সটা ছিল সেটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। এই সাইটোমেগালো ভাইরাসের সোর্স হচ্ছে স্যালাইভা, ইউরিন এবং বডি ফ্লুইডের মাধ্যমে এটা ট্রান্সমিট করে, এবং এটা কিন্তু আপনারা মনে রাখবেন মোস্ট কমন। সাইটোমেগালো ভাইরাসের ট্রান্সমিশনটা সবচেয়ে কমন, এবং এটা প্লাসেন্টা দিয়েই ফিটাসে যায়। এখন এইটার জন্য কি কি সমস্যা হয়? এটার জন্য মাইক্রোসেফালি, অর্থাৎ মাথা আকারে ছোট হয়ে যায়, হেয়ারিং লস হতে পারে। হেয়ারিং লসটা এদের মোস্ট কমন প্রবলেম। এছাড়া ডেভেলপমেন্টাল ডিলে হয়, এবং হ্যাপাটোস্প্লিনোমেগালি, অর্থাৎ হচ্ছে বাচ্চার জন্মগতভাবে লিভার এবং স্প্লিন মানে হচ্ছে প্লিহা, এটা আকারে বড় হতে পারে। টর্চের যে লাস্টে এইচ ছিল, এইচ ইন্ডিকেট করা হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস। এই হারপিস সিমপ্লেক্স ভাইরাস জেনিটাল হারপিসের মাধ্যমেই এটা ছড়ায়। এটা বাচ্চার ডেলিভারির সময় মার কাছ থেকে বাচ্চাতে যায়, এবং এর জন্য স্কিনে ভ্যাসিকল বা দানা 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 ভ্যাসিকল, একটু পানি সহ সেটা জমতে পারে, চোখে প্রবলেম হতে পারে, এবং এনকেফালাইটিস ডেভেলপ করতে পারে, যেটা ব্রেনে ইনফেকশন। ইউজুয়ালি এই প্রত্যেকটা ইনফেকশনই বাচ্চার জন্য লাইফ থ্রেটনিং। এখন বাচ্চার চেয়ে ইম্পর্টেন্ট মনে হয় না কারো কাছে কিছু থাকে। তো সেই বাচ্চার জন্ম দেওয়ার সময় যদি আপনার আমার ইনফেকশনের জন্য বাচ্চার এত বড় প্রবলেম হয়, তাহলে এটার থেকে প্রিভেনশনের দিকে যাওয়া বা এটার থেকে কিভাবে বাঁচা যায় সেটা জানা আমাদের জন্য খুব 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 জরুরি। দেখেন, টর্চ প্রিভেনশনের জন্য বেস্ট হচ্ছে ভ্যাকসিনেশন, কিন্তু এখানে একটু ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে এই যে সবগুলোর ভ্যাকসিন নাই। যেগুলোর ভ্যাকসিন অ্যাভেলেবল আছে সেগুলো আমরা ভ্যাকসিনে দিব। কোনটার ক্ষেত্রে ভ্যাকসিন আছে সেগুলো আগে বলে নেই। রুবেলার জন্য এমএমআর ভ্যাকসিনটা পাওয়া যায়। এমএমআর ভ্যাকসিনটা আমরা নিয়ে নিতে পারি। যদি আপনারা ভ্যাকসিনটা আমরা রুবেলার জন্য নেই, একটা সাইকেল পরে আমরা প্রেগনেন্সি কনসিভ করব, অর্থাৎ হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার 1 মাস পরের থেকে আমরা বাচ্চা নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের জন্য বাচ্চা নেওয়া সেফ। সেকেন্ড যেটা আছে, চিকেন পক্সের ভ্যাকসিন পাওয়া যায়, ভেরিসেলা ভ্যাকসিন বলা হয়। চিকেন পক্সের ভ্যাকসিনটা আমরা নিতে পারি। এইটাও আপনি নেওয়ার 1 মাস পরে আপনি বাচ্চা নিতে পারবেন। প্রেগনেন্সি হয়ে গেছে, এই সময় আপনি হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিতে পারবেন। হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন প্রেগনেন্সিতেও নেওয়া যায়, এবং এটা নিলে আপনার দেখা যায় যে বি ভাইরাসের যে ট্রান্সমিশন সেটার চান্স অনেক কমে যায়।
এইগুলার ভ্যাকসিন পাওয়া যায়, কিন্তু বাকি যে কয়টা আছে বাকিগুলো কোনটা কোনটা আছে, টক্সোপ্লাজমোসিস যেটা আমরা বলতেছিলাম, টক্সোপ্লাজমোসিস, তারপরে ওতে আরো বেশ কিছু আছে যেমন সিফিলিস আছে, হচ্ছে আপনার সিতে সাইটোমেগালো ভাইরাস, এইতে হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এদেরকে কিন্তু কোনো ভ্যাকসিন নাই। এখন এদের যে ভ্যাকসিন নাই তাহলে উপায় কি? উপায় হচ্ছে এদের জন্য আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, এদের জন্য আমাদের হাইজিন মেনটেন করতে হবে, আমাদের ফুড হাইজিন মেনটেন করা গুরুত্বপূর্ণ। দেখেন আমি আগেই বলেছিলাম টক্সোপ্লাজমোসিসের ক্ষেত্রে আন্ডার কুক মিট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তাই আমি অবশ্যই আন্ডার কুক কোনো মিট খাবো না। আর র ভেজিটেবল যেগুলো পাওয়া যায়, ভেজিটেবলগুলো একটু ভালো করে ধুয়ে তারপর আমরা খাবো। একদম গাছ থেকে তুলে আমি একদম শশা খেয়ে ফেলবো না, কারণ এটার মধ্যে বিড়ালের পায়খানা থাকতে পারে। এবং হ্যান্ড হাইজিন মেনটেন করবো, অর্থাৎ হাতটা আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করবো, চেষ্টা করবো বিড়ালটা অ্যাভয়েড করার জন্য। এছাড়া সেফ বিহেভিয়ার আমাদের মেনটেন করতে হবে। বলতে পারেন সেফ বিহেভিয়ারটা কি? বিষয় হচ্ছে আনসেফ সেক্সুয়াল কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে হবে। বাংলাদেশের প্রেক্ষিতে এই কথা বলাও আসলে একটা ট্যাবু, কিন্তু এখন উপায় নেই। আমাদের দেশে এখন আনসেফ যে সেক্সুয়াল কন্ট্যাক্ট আছে এটা কিন্তু একদম কম না। সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাবার থ্রুতে বা অন্য কোনো সোর্সের থ্রুতে যাতে আপনি একটা আনসেফ সেক্সুয়াল কন্ট্যাক্টের মধ্যে না পড়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের প্রবলেমগুলো হওয়ার চান্সটা বেশি থাকে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এর মধ্যে অনেক কিছুই হওয়ার চান্স থাকে। দেখেন এইচআইভি হওয়ার চান্স থাকে, সিফিলিস হওয়ার চান্স থাকে, আমাদের যতগুলো বডি ফ্লুইড দিয়ে হয় সবগুলা এই কিন্তু এই আনসেফ সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে। আপনাদের রেগুলার অ্যান্টিন্যাটাল চেকআপে থাকতে হবে। যদি 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 কোনো সিমটম ডেভেলপ করে তাহলে আর্লি ডক্টরের কাছে যাবেন, ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে ডিসিশন নিবে যে আপনার টর্চের কোনো ভয়াবহ ইনফেকশন ডেভেলপ করেছে কিনা। আশা রাখি টর্চ নিয়ে অনেকক্ষণ বললাম, আপনাদের অবশ্যই হেল্প হবে এটাতে। যদি টর্চ নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই করবেন, এবং যদি আপনার মনে হয় কেউ বাচ্চা নিতে চাচ্ছেন, কোনো কনসার্ন মাদার আছেন অথবা কোনো কনসার্ন ফাদার আছেন, তার সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।